ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত কোনো সংকট কাটেনি জ্বালানির, তবে একের পর এক করে জাহাজ ভর্তি জ্বালানি এসেছে। এখন পর্যন্ত 46টি জাহাজে করে জ্বালানি এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে সংকটের কথা কিন্তু বিপিসি না বললেও দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে গেলে কিন্তু দেখা যাচ্ছে এখানে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এখানে, যারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। গতকাল রাতে তারা এখানে গাড়ি রেখে চলে গেছেন, গতকাল রাত থেকে তারা অপেক্ষা করছেন। এখনো পর্যন্ত যে পাম্পে আমরা আছি সে পাম্পে এখনো পর্যন্ত তেল দেওয়া শুরু হয়নি, যেহেতু অক্টেনের সবচেয়ে বড় ঘাটতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে পাম্পের যারা দায়িত্বরত আছেন তারা যেমনটা জানিয়েছেন যে মেঘনা এমনকি পদ্মা, যমুনা, তারা যদি পেট্রোলিয়াম কর্পোরেশন যদি সঠিক সময়ে সরবরাহ করতো তাহলে এই সমস্যাটা কিছুটা হলেও লাঘব হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কোনো কোনো পাম্পে দিলে আবার কোনো কোনো পাম্পে দিচ্ছে না, এরকম দৃশ্যটা কিন্তু দেখা যাচ্ছে। দিনে কিন্তু এখন কিন্তু একটি পাম্পে তেল সরবরাহ করলে আরেকটি পাম্পে দিচ্ছে না, আবার রাতে আরেকটি পাম্প দিচ্ছে। এরকম হওয়ার কারণে কিন্তু মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করছে। বুঝতে পারছেন যে গতকাল রাত থেকে তাদের যে অপেক্ষা, তো অপেক্ষার শেষ কখন হবে তা আসলে বলা মুশকিল। এখানে যারা আছেন তারা বলছেন যে দ্রুত এই সমস্যার সমাধান তারা চাচ্ছেন। গাড়ি চালাতে কিন্তু তেল প্রয়োজন হবে, কিন্তু তেলের জন্য যে এটা সেই হাহাকারের শেষ হচ্ছে না। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা আছেন তাদের সাথে, পাম্পের মালিকের সাথে। তারা বলছেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে সরবরাহ বাড়লে তাহলে কিন্তু তেল সরবরাহ বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সিরাজগঞ্জে সাইমের কাছে। জয়, ধন্যবাদ। সিরাজগঞ্জে কিন্তু নো ফুয়েল কার্ড, নো অকটেন পেট্রোল নীতিমালা চালু হচ্ছে। এই নীতিমালার আওতায় কিন্তু 18,800 শতাধিক যে যানবাহন, সেই যানবাহন কিন্তু বৈধতা দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ওই পাম্পে এসে কিন্তু নিয়মিত তেল নিয়ে যাচ্ছেন এবং তেল সরবরাহ একটু কম থাকলেও কিন্তু যে আমরা পাম্পগুলোতে সেগুলো কিন্তু দীর্ঘ লাইন দেখছি এবং যারা গ্রাহক তাদেরকে একটু ভোগান্তি উপহার হচ্ছে এবং পাম্পগুলোতে বিশৃঙ্খলা এড়াতে কিন্তু ট্রাক অফিসার এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বাগাবাড়িতে থেকে রেশনিং পদ্ধতিতে তেল দেয় কিন্তু অনেক পাম্পগুলায় কিন্তু কখনো অকটেন মিলছে, কখনো পেট্রোল মিলছে, আবার কখনো ডিজেল মিলছে। তবে ডিজেলের ক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা না থাকায় কিন্তু বাস ট্রাক যারা রয়েছে তারা কিন্তু নিয়মিত তেল নিয়ে যাচ্ছে। কিন্তু কৃষি ক্ষেত্রে যে রয়েছে সেই কৃষি ক্ষেত্রে কিন্তু কৃষি অফিসারের প্রত্যয়ন নিয়ে তারা কিন্তু পাম্প থেকে এসে তেল দিচ্ছে। এতে কিন্তু যা কৃষকের 10 লিটার দরকার সে কিন্তু আসলে 5 লিটার পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু যে ফলন, সেই ফলন নিয়ে কিন্তু কৃষকরা শঙ্কা করেছে। আমরা যতটুকু জানতে পারছি এবার কিন্তু 1,41,000 হেক্টর জমিতে কিন্তু বোরো ধান আবাদ হচ্ছে। এই তেল সংকটের কারণে কিন্তু যে লক্ষ্যমাত্রা 6 লক্ষাধিক করা হচ্ছে সেটা কিন্তু একটু প্রবলেম রয়েছে। এছাড়া বাগাবাড়ি থেকে কিন্তু রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগে কিন্তু রেশনিং পদ্ধতিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বোচ্চ একই খবর জানতে আমরা চলে যাবো মেহেরপুরের ডালিমের কাছে। মেহেরপুরের 17টি মোট তেল পাম্প, এই তেল পাম্পের ভিতরে মেহেরপুরের মোট 17টি তেল পাম্পের মধ্যে 15টিতে আসলে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। তার মধ্যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেহেরপুরের জেড ফিলিং স্টেশনে। আমরা কিছুক্ষণ আগেই এখানে পৌঁছেছি এবং সেখানে যেটা দেখলাম যে তখনও তেল দেওয়া শুরু করে নাই, কিন্তু এখানকার আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি, তারা মধ্যরাত থেকে এখান থেকে অপেক্ষা করছে। আমরা বাইকের দীর্ঘ সারি দেখেছি, যদিও বা শুধুমাত্র এই জ্বালানি সংকটটা বাইক নয়, বরং বাইক থেকে শুরু করে অন্যান্য কৃষি ও উপখাতগুলোতে যে ধরনের যন্ত্রগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ যে ডিজেল ইঞ্জিন চালিত যে ধরনের যন্ত্রগুলো ব্যবহার করে সেগুলোতে কিন্তু একটা বড় সংকট তৈরি হয়েছে।
এখানে আমরা দীর্ঘ সারি দেখেছি কৃষকদের, যারা একেবারে প্রান্তিক কৃষক, তারা তাদের স্যালু মেশিনগুলো চালাবে, তাদের সেচ যন্ত্রগুলো যেগুলো সেগুলো চালানোর জন্য তারা এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাইকারদের তেলের সংকটের পাশাপাশি এখানে যে কৃষকদের যে সংকট তৈরি হয়েছে, এটা সবচেয়ে ভয়াবহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে বোরো মৌসুম চলছে, বোরো মৌসুমের পাশাপাশি যেটি হচ্ছে এখানে যে সবজিগুলো রয়েছে সেগুলো যদি সেচ দিতে না পারে তাহলে কৃষকরা সবচেয়ে বড় ক্ষতির মধ্যে পড়বে। এখানে আমরা দেখেছি এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন, এখানে জেলা পুলিশের একটি টিম রয়েছেন, তারপরেও জনগণের এই ভিড়কে ঠেকাতে তারা হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে যে অবস্থা দাঁড়াচ্ছে, আসলে সাধারণ গ্রাহক বলছে যে মিসম্যানেজমেন্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা বা কুষ্টিয়াতে ফুয়েল কার্ড বা ফুয়েল অ্যাপস রয়েছে, যেহেতু এগুলো কিন্তু মেহেরপুরের ক্ষেত্রে এখনো পর্যন্ত জেলা প্রশাসনের সেরকম উদ্যোগ দেখি নাই। আমরা এই ছিল মেহেরপুর থেকে শেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জি, ধন্যবাদ নাফিসা। সারা দেশে যে জ্বালানি তেলের জন্য সকাল থেকেই অপেক্ষা, ভোগান্তি, ঠিক তার উল্টো চিত্র কিন্তু ডিপোগুলোতে। এখানে যেন সেই ব্যস্ততম ভোগান্তির ঢেউ এসে পৌঁছায় নাই। আমি যদি এই ডিপো চিত্রটা একটু দেখাতে চাই, যে এখানে কিন্তু আসলে একেবারে শান্ত একটা পরিস্থিতি। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার মেঘনা ডিপোর সামনে। এখানে দেখছেন যে আসলে গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই, একেবারে যেন নিয়ম মেনে ধীরে গতিতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। খুলনার পদ্মা, মেঘনা, যমুনা তিনটা ডিপো থেকে প্রতিদিন খুলনা, যশোর, বরিশাল সহ 13টি জেলায় কিন্তু প্রায় 25 লাখ তেল সরবরাহ করা হয়ে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পেট্রোল পাম্পগুলোতে কিন্তু পুলিশ বাহিনীকে আমরা কাজ করতে দেখেছি, ট্যাগ অফিসারকে কাজ করতে দেখেছি ডিপোতে এবং পেট্রোল পাম্পগুলোতে। যে ডিপো কর্তৃপক্ষ বলছে যে স্বাভাবিক সময় খুলনা সহ এই অঞ্চলের যে 13টি জেলা, সেই 13টি জেলায় মোট প্রায় 38 লাখ তেল সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি একটু জটিল হয়েছে, বিপিসি সিদ্ধান্ত মেনে প্রান্তিক পর্যায়ে যারা ডিলার, অর্থাৎ যেখানে ফিলিং স্টেশন নাই, সেই জায়গাগুলোতে সাধারণ কৃষকদের মাঝে এবং যানবাহন চালকদের মাঝে তেল বিক্রি করা হতো যে খোলা বাজারে, সেই এজেন্ট ডিলারদের কিন্তু তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বন্ধ করার কারণে যে 18 থেকে 19 লাখ লিটার পেট্রোল পাম্পগুলোতে দেওয়া হতো, সেখানে কিন্তু তেলের পরিমাণটা বাড়ানো হয়েছে। অর্থাৎ 17 থেকে 18 যে লিটার, 1000 লিটার তেল, লাখ লিটার দেওয়া হতো, সেখানে এখন 25 লাখ লিটার দেওয়া হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে। কিন্তু যেহেতু গ্রামাঞ্চলে দেওয়া হচ্ছে না, এই কারণে চাপটা বেড়েছে। এই ছিল খুলনার ডিপো পরিস্থিতি সর্বশেষ। একই খবর জানতে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জ আমাদের প্রতিনিধি শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি? শরীফ সুমন। ধন্যবাদ মাসুদ। আপনি যেমনটি খুলনার পরিস্থিতি জানাচ্ছিলেন, নারায়ণগঞ্জ কিন্তু 4টি ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকা থেকে সহ আশেপাশের 15টি জেলায় কিন্তু এই ডিপোগুলো থেকে জ্বালানি তেল সরবরাহ করা। আপনাদেরকে আমরা দেখাচ্ছি সকাল থেকে কিন্তু ডিপোগুলোর সামনে নিয়ম মেনে এই ট্যাঙ্ক লরিগুলো জ্বালানি তেল সংগ্রহের জন্য প্রবেশ করছে এবং জ্বালানি তেল সংগ্রহের পরে তারা কিন্তু আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই আমরা যেখানে রয়েছে এটা মেঘনা পেট্রোলিয়াম ডিপো। এই ডিপো থেকে আজকে 91টি ফিলিং স্টেশন, 28টি শিল্প প্রতিষ্ঠান এবং 3টি মেরিন ডিলারের কাছে কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। তবে যেখানে যে চার্ট দেওয়া হয়েছে, চার্ট অনুযায়ী কিন্তু রাজধানী ঢাকার বাইরের যে জেলাগুলো, সেই জেলাগুলোতে কিন্তু অকটেন এবং পেট্রোলের কিন্তু সরবরাহ তুলনামূলক কম। যেমন নারায়ণগঞ্জ জেলায় কিন্তু এই ডিপো থেকে অকটেন সরবরাহ করা হচ্ছে 7,500 লিটার। একইভাবে গাজীপুরে সরবরাহ করা হয়েছে 36,000 লিটার অকটেন। নরসিংদীতে 9,000 লিটার অকটেন। মুন্সিগঞ্জে যেমন কোনো ধরনের অকটেন বা পেট্রোল দেওয়া হয়নি। একইভাবে বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু অকটেন এবং পেট্রোলের কিন্তু একটি রয়েছে এবং ডিপোগুলোর কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ এবং আনসার সদস্যরা কিন্তু কাজ করছে। তো নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসের কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।